2024 সালে নির্মিত ফ্যান্টাসি রোমান্টিক জেনারের কোরিয়ান ড্রামা স্পাইস আপ আওয়ার লাভ। গল্পের শুরুতেই আমরা সিও নামের একটি মেয়েকে দেখতে পাই, যার পুরো শরীরে রক্তমাখা ছিল এবং তার হাতেও একটি রক্তমাখা ছুরি ছিল। আর তার সামনে তার ভালোবাসার মানুষ কিয়ম অন্য একটি মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে বসেছিল। সিও বলে, আজকে তুই আমার হাতে মরতে চলেছিস কিয়ম। কিন্তু প্রশ্ন হলো, মারার আগেই তার ছুরিতে রক্ত কি করে এলো? সে রেস্টুরেন্টের দিকে যাওয়া শুরু করলে একজন পুলিশ এসে তাকে ধরে ফেলে। আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি সিও পুলিশ স্টেশনে বসে কান্না করছে আর বলছে, আজকে আমাদের প্রেমের 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু হারামিটা আমারই বুক করা রেস্টুরেন্টে অন্য একটি মেয়ের সাথে ডাবল গেম খেলছে। পুলিশ তখন জানতে চায়, খুন না করলে ছুরিতে রক্ত কোথা থেকে আসলো? সিও বলে, এটা রক্ত না, এটা হলো বিট নামক একটি সবজির রস। সিও পেশায় একজন পুষ্টিবিদ, সে একটি বড় কোম্পানির প্রেসিডেন্টের জন্য রান্না করে। সিও বলে, আমার বস প্রত্যেক দিনই খাবারের সাথে সসেজ খায়, আর এজন্য আমাকে প্রতিদিনই সসেজ বানাতে হয়, যেটা মাংস দিয়ে বানানো হয়। সিও বলে, সসেজের স্বাদ বাড়ানোর জন্য আমি বিট সহ অন্যান্য সবজির রস অ্যাড করি, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। আমার বস কখনোই আমার বানানো সসেজ খায় না এবং মজা হয়নি বলে আমাকে দিয়ে বারবার একই খাবার রান্না করায়। আর এই ঘটনার জন্যই সিও ডিপ্রেসড। তার উপর তার বয়ফ্রেন্ডও তার সাথে এই সসেজের জন্যই চিট করছে। এই বলে সে তার বস আর বয়ফ্রেন্ড দুজনকেই গালাগালি করতে থাকে। এরপর আমরা অফিসে তার বয়ফ্রেন্ড কিয়মকে দেখি, যে হলো কোম্পানির প্রেসিডেন্টের সেক্রেটারি। সিও তার উপর রেগে গিয়ে খাবার ছুঁড়ে মারে, কিন্তু একটু পরে বুঝতে পারে এটা তার কল্পনা ছিল। সিও তার সাথে আলাদা কথা বলতে চায়, আর তখন কিয়ম তাকে বলে ব্রেকআপ করে নিতে। সিও বলে, কিন্তু এটার একটা কারণ তো থাকা উচিত, তাই না? এটার কারণ কি রেস্টুরেন্টের সেই মেয়েটি? কিয়ম বলে, আমি তোমার উপর বিরক্ত হয়ে গেছি। অফিসের কেউই তোমার সসেজ পছন্দ করে না। 1 বছর ধরে আমি তোমাকে সহ্য করে আসছি। এই সব শুনে সিও অনেক কষ্ট পায়। কষ্টে সে একটি বারে এসে ড্রিঙ্কস করতে থাকে। তখন সে দেখে একজন বারটেন্ডার হাজুন নামক এক ব্যক্তিকে বারবার ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছে, কিন্তু হাজুন তার মন মতো হয়নি বলে বারবারই তাকে নতুন ড্রিঙ্কস বানিয়ে দিতে বলে। সিও এইসব দেখে তার সাথে তার বসের খুব মিল খুঁজে পায় আর তাকে মনে মনে গালি দিতে থাকে। কিছুক্ষণ পর ড্রিঙ্কস করে মাতাল হয়ে সে হাজুনকে ডাকতে থাকে আর বলে, তোমরা কেন চুপচাপ সেটা খেয়ে নিতে পারো না যখন কেউ তোমাদের জন্য কিছু বানিয়ে দেয়? আমি 1 মাস শুধুমাত্র সসেজের পেছনে পড়েছিলাম, এমনকি বয়ফ্রেন্ডের সাথেও দেখা করিনি, কিন্তু তারপরও আমার আজাইরা বস আমাকে এমন সসেজ বানাতে বলে যেটার হয়তো পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। আর এখন তার জন্য আমার বয়ফ্রেন্ডও আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। যদি সে আমার উপর বিরক্ত না হতো তাহলে আমি অনেক ভালো একজন গার্লফ্রেন্ড হতে পারতাম। তখন হাজুন বলে, আমি কখনোই বিরক্ত হই না, আমি খাবারের ফ্লেভারের মতোই মেয়েদেরকে ভালোবাসি। এই শুনে সিও তার উপর ইমপ্রেস হয়ে যায়। পরদিন সকালে তার ঘুম ভাঙলে সে হাজুনকে তার পাশে শুয়ে থাকতে দেখে, আর তখন তার মনে পড়ে গতকাল রাতে সে মাতাল হয়ে হাজুনের সাথে ইন্টিমেট হওয়ার জন্য জোর করেছিল। আর এটা মনে পড়তেই সে সেখান থেকে পালিয়ে চলে যায়। তখন হাজুন দেখে সিও তার জন্য জরিমানা স্বরূপ 2 লক্ষ টাকা রেখে গিয়েছে এবং সে তার অফিসের আইডি কার্ডটাও ভুলে ফেলে রেখে চলে গেছে। আর এই আইডি কার্ড দেখে হাজুন কিছুটা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি প্রতিদিনের মতো আজও সিওকে তার বস খাবার ফেরত পাঠিয়েছে আর একটি চিরকুটে লিখে দিয়েছে, তুমি আমার কেবিনে আসো। এরপর সিও তার বসের কেবিনে চলে যায় আর সেখানে সে হাজুনকে দেখে একদম শকড হয়ে যায়। হাজুন তাকে বলে, তুমি হয়তো কাল আমাকে দেখে চিনতে পারোনি যে আমি তোমার বস, না হলে আমাকে ওইসব বলার সাহস পেতে না, যে কিনা তোমাকে প্রতি মাসে টাকা দেয়। আর তুমি আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিলে, কিন্তু সেটা কিসের মূল্য ছিল? সিও তখন না জানার ভান করে বলে, কিসের 2 লক্ষ টাকা?
হাজুন বলে, তাহলে তুমি না জানার ভান করছো? তখন সে তার ফেলে আসা আইডি কার্ডটা দেয় আর বলে, তোমাকে কোম্পানি থেকে ফায়ার করা হলো। সিও তখন রেগে তাকে বলে, যেহেতু আমাকে ফায়ার করা হবে তাহলে আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। হাজুন বলে, ঠিক আছে, শোনা যাক। সিও বলে, এটাই যে সামনে যেটা থাকবে সেটাই চুপচাপ খেয়ে নিবি, আর আরেকটা কথা, আমার 2 লক্ষ টাকা আমাকে ফিরিয়ে দিবি। হাজুন তার এমন অ্যাটিটিউড দেখে তো অবাক হয়ে যায়। আর এরপর থেকে হাজুন তার সাথে ফ্লার্ট করার জন্য প্রতিদিন 3 বেলা ক্যান্টিনে গিয়ে খাবার খেতে শুরু করে, আর তাকে যা দেওয়া হয় সেটাই সে চুপচাপ খেয়ে নেয়। এইসবে সিও অনেকটা বিরক্ত হয়ে যায়। সিও তাকে বলে, আপনি হয়তো চাইছেন আমি চাকরি ছেড়ে দেই, কিন্তু আমি কিছুতেই চাকরি ছাড়বো না। আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার আগেই আমি খাবার খাইয়ে আপনাকে বিরক্ত করে দিব, আর প্রত্যেকবার একই খাবার পাঠাবো। হাজুন বলে, আমি আগেও বলেছি যে আমি খাবারের উপর কখনো বিরক্ত হই না, কারণ আমি খাবারকে তেমনটাই ভালোবাসি যেমনটা আমি পছন্দের মেয়েটিকে ভালোবাসি। এটা শুনে সিও আবারও তার উপর ফিদা হয়ে যায়, আর তাদের দুজনের মধ্যে অফিস রোমান্স শুরু হয়ে যায়। আর এরপর আমরা জায়ন নামের একটি মেয়েকে দেখতে পাই। জায়ন হলো একজন ফেমাস রাইটার বা লেখক। সে অ্যাডাল্ট স্টোরি মানে প্রাপ্তবয়স্কদের জন্য স্টোরি লিখত। আর এতক্ষণ তোমরা যে সিও আর হাজুনকে দেখলে, তারা দুজনেই হলো একটি গল্প বা উপন্যাসের নায়ক এবং নায়িকা। আর সেই উপন্যাসটি লিখেছে জায়ন নামের এই মেয়েটি। তার উপন্যাসটির নাম হলো বসের মেনু টেবিল। তার এই রোমান্টিক উপন্যাসটি সোশ্যাল মিডিয়াতে এত বেশি প্রশংসা পায় যে সে রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। অর্থাৎ তোমরা এতক্ষণ যা দেখেছো এই সব কিছু ছিল কল্পনা, আর এখন থেকে যা দেখবে এটাই হলো বাস্তব। তো সবাই জায়নের লেখার প্রশংসা করতে থাকে। পৃথিবীতে জায়নের আপন বলতে কেউ নেই। ছোটবেলায় তাকে মিস সন নামের একজন ভদ্রমহিলা পালক নিয়ে এসেছিল, আর তখন থেকেই সে তার পালক বোনদের সাথে এখানেই থাকে। সে যেহেতু অ্যাডাল্ট স্টোরি লিখত, এজন্য তার ফ্যানের পাশাপাশি হেটার্সও অনেক বেশি ছিল। অনেকেই তাকে নেগেটিভ কমেন্ট করত। একটি নেগেটিভ কমেন্ট করার জন্য একজন ব্যক্তির ওপর জায়ন কেস করে দিয়েছে। ওই জন্য ওই ব্যক্তি তার থেকে ক্ষমা চেয়ে তাকে একটি অ্যাপোজি লেটার পাঠিয়েছে। জায়ন গিও নামের সেই ব্যক্তির সাথে দেখা করে তার দিকে তার অ্যাপোজি লেটার ছুঁড়ে মারে। জায়ন বলে, আমি আপনাকে কখনোই ক্ষমা করব না, আর কোনো সমঝোতাও করব না, তাই আমার কাছে আর কোনো লেটার পাঠাবেন না। গিও বলে, সে যা করেছে এর জন্য সে অনুতপ্ত। সে ওই লেটারে যা লিখেছে সব মন থেকেই লিখেছে। এটা প্রমাণ করতে সে কি করতে পারে? তখন জায়ন বলে, তুমি মরে যাও। তুমি কমেন্টে আমাকে 1000 বার মরে যেতে বলেছো। আমি ভাবতাম আমার কি সত্যিই মরে যাওয়া উচিত? আমার কি সত্যিই বেঁচে থাকার অধিকার নেই? এই বলে সে চলে যাচ্ছিল। তখন গিউ লেটারগুলো কুড়ানোর সময় হঠাৎ একটা ট্রাক তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। যে দৃশ্য দেখে জায়ন সেন্সলেস হয়ে যায়। আর এখানে গল্পের মোড় পাল্টে যায়। জায়নের জ্ঞান ফিরলে সে দেখে একজন ডক্টর তাকে সিও নামে ডাকছে। সে আয়নায় দেখে তার চুল হঠাৎ বড় হয়ে গিয়েছে, অথচ কিছুক্ষণ আগেও তার চুল ছোট ছিল। এই দেখে সে অবাক হয়ে চিৎকার করতে থাকে। সে মনে করে সে হয়তো কয়েক মাস কোমায় ছিল, তাই তার চুলগুলো বড় হয়ে গিয়েছে। তখন সেখানে সিওর আইডি কার্ড দেখে সে একদম হতভম্ব হয়ে যায়, কারণ বাস্তবের জায়ন যে উপন্যাসটি লিখেছিল সেই উপন্যাসের চরিত্র সিওর শরীরে সে কোনোভাবে চলে এসেছে। অর্থাৎ জায়ন এখন তার লেখা উপন্যাসের জগতেই চলে এসেছে। আর তোমাদের হয়তো মনে আছে যে উপন্যাসের সিওর চুল বড় ছিল। এসব বুঝতে পেরে সে একদম শকড হয়ে যায়, কিন্তু বাইরে এসে সে গিউকে এখানে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে হসপিটালে নিয়ে এসেছো? গিউ বলে, হ্যাঁ আমিই নিয়ে এসেছি। তখন গিউ তাকে মিস সিও বলে ডাকলে সে আবারও শকড হয়ে যায়। আরো বেশি শকড হয় যখন সে জানতে পারে যে এই জগতে এই গিউই হলো তার বস হাজুন। কিছুক্ষণ আগে তোমরা জায়নের সাথে যাকে দেখেছিলে সেই গিউই কোনোভাবে তার উপন্যাসের নায়ক হাজুন হয়ে গিয়েছে। গিউ উপন্যাসের প্রধান চরিত্র হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে জায়ন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। যেহেতু জায়ন সিওর শরীরে
আর গিউ হাজুনের শরীরে রয়েছে, তাই এখন থেকে আমরা তাদের হাজুন আর সিও বলে ডাকবো। সিও পালাতে থাকলে হাজুনও তার পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু সিও কোনোভাবে একটি বাসে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। সিও বুঝতে পারে না যে তার সাথেই সব কি হচ্ছে। রাস্তার বিলবোর্ডে আর সব জায়গায় সে শুধু হাজুনকেই দেখতে পায়। সিও চিৎকার করে বলতে থাকে সে কিছুতেই আমার হাজুন হতে পারে না। সিও কিছুতেই সেই ব্যক্তির সাথে প্রেম করতে রাজি নয় যে তার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করেছে। তখন হঠাৎ বাস থেমে গেলে সে দেখে হাজুন তাকে খুঁজছে, এজন্য সে লুকিয়ে যায় আর ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন বাস থামিয়েছে। তখন ড্রাইভার বলে গল্পের এই পর্বে একটি রোমান্টিক দৃশ্য রয়েছে। আর তখন সিও কিছু শব্দ শুনতে পায়, অর্থাৎ জায়ন তার উপন্যাসে যেমনটা লিখেছিল ঠিক সেই রকমটাই তার সাথে ঘটতে থাকে। আর এই মুহূর্তে সে হাজনের সাথে সিওর একটি রোমান্টিক দৃশ্য লিখেছিল, এজন্য সে সাথে সাথে সেই দৃশ্যে চলে যায়। তারা দুজনে তখন পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। হাজুন তার কাছাকাছি আসতে থাকে এবং তাকে কিস করতে শুরু করে, কিন্তু সিও এটা করতে চাচ্ছিল না। সে মনে মনে বলতে থাকে আমি নিজেকে কন্ট্রোল কেন করতে পারছি না। তখন সে গল্পে যেরকমটা লিখেছে তেমনটাই হতে থাকে। অনেক চেষ্টার পর তখন হঠাৎ জায়ন তার নিজের ওপর কন্ট্রোল আনতে পারে এবং তখন সে হাজনের ঠোঁটে জোরে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হসপিটালে এসে সে বারবার ব্রাশ করতে থাকে আর বলতে থাকে আমার শরীরকে আমি কন্ট্রোল কেন করতে পারছি না, আমি এই গল্পের লেখক হয়েও কেন সব আটকাতে পারছি না। তখন পরবর্তী দৃশ্যের কথা মনে করে সে আরো হতাশ হয়ে যায়। এদিকে হাজুন তাকে খুঁজে বের করে ফেলে আর তার পিছু করতে থাকে। সিও তখন হাজুনের হাত থেকে বাঁচানোর জন্য রোগীদের বেডে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু হাজুন তাকে আবারও ধরে ফেলে। উপায় না পেয়ে সে আবারও দৌড়ে পালাতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। বেচারি কোনোভাবেই হাজুনকে তার পিছু থেকে ছাড়াতে পারে না। এরপর সে একটি বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে। তখন হাজুন অ্যানাউন্স করে বলতে থাকে আমি জানি মিস সিও তুমি চতুর্থ তলায় লেডিস বাথরুমে লুকিয়ে আছো, অনেক লুকোচুরি হয়েছে, তুমি এখন অসুস্থ, তোমার রেস্টের দরকার, তাই তাড়াতাড়ি বাইরে চলে এসো। তখন সিও হঠাৎ একটি পোস্টার দেখতে পায় যেখানে লেখা ছিল যখন প্রধান চরিত্রটি মারা যায় তখন পুরো পৃথিবীটাও ধ্বংস হয়ে যায়। আর এর জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে সুইসাইড করবে, যার জন্য সে হসপিটালে ছাদের ওপরে চলে যায়। নিচে তখন অনেক মানুষজন জড়ো হয়ে যায় এবং তাকে এটা করতে নিষেধ করতে থাকে। তখন সেখানে হাজুন এসে তাকে থামানোর চেষ্টা করে। সিও তাকে দেখে অনেক রেগে গিয়ে চিৎকার করার সময় হঠাৎ সে পড়ে যেতে নেয়, সাথে সাথে সে রেলিং ধরে ফেলে আর বলে এখনই তো মরে যেতাম। কিন্তু তখনই সে বলে আরে আমি তো এখানে মরার জন্য এসেছি। এদিকে হাজুন ইমার্জেন্সি একটি হেলিকপ্টারের জন্য কল করতে বললে কিছুক্ষণ পরেই সেখানে হেলিকপ্টারটি চলে আসে। সিও হেলিকপ্টার দেখতে পেয়ে সেখান থেকে লাফ দেয়। সিও তখন বলতে থাকে সরে যাও, আমি মারা যাব। কিন্তু হাজুন তাকে সুপারম্যানের মতো ক্যাচ করে ফেলে আর প্রচন্ড বেগে সে সিওকে নিয়ে নিচে ল্যান্ড করে এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সিওকে বাঁচাতে গিয়ে হাজুনের প্যান্টের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই তখন খুশিতে চিৎকার করতে থাকে। রাতে সিও বুঝতে পারে সে যত যাই করুক না কেন সে কখনোই মারা যাবে না, কারণ প্রধান চরিত্র কখনো মারা যায় না। এটা নিয়ে সে অনেক চিন্তিত হয়ে যায় আর বলে আমি যদি না মরি তাহলে হাজুনও মরবে না। এর মানে উপন্যাসের শেষ পর্যন্ত আমাকে তার সাথে রোমান্টিক সিন করতে হবে। এসব বলতে বলতেই তার উপন্যাসের আরো একটি দৃশ্য চলে আসে। তখন হাজুন তার জন্য বডি অয়েল নিয়ে তার রুমে চলে আসে আর সিও তখন না চাইতেও গল্প অনুযায়ী তাকে রোমান্টিক হয়ে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে না যে রাতে তার সাথে কি হয়েছে। সে মনে করে এই উপন্যাস শেষ হওয়ার পরেই হয়তো তার আত্মা সিওর শরীর থেকে বেরিয়ে যাবে, তাই শেষ দৃশ্য তাড়াতাড়ি করার জন্য সে হাজুনকে সিরিয়াস করতে শুরু করে। আর তখনই সে সেখানে তার উপন্যাসের হাজুনকে দেখতে পায় আর তাকে হাজুন বলে ডাকতে থাকে। হাজুন বলে আমি হাজুন, ও হলো আমার সেক্রেটারি কিয়ম। অর্থাৎ সিও উপন্যাসের জগতে আসার আগে এই কিয়মই ছিল সিওর বস হাজুন।
অর্থাৎ সে আর গিউ উপন্যাসের জগতে ঢুকে যাওয়ার পর গিউ হাজুন হয়ে যায় আর হাজুন গিউর সেক্রেটারি কিয়ম হয়ে যায়, অর্থাৎ যার সাথে সিও প্রথমে রিলেশনশিপে ছিল। এরপর হাজুন তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায় আর কিয়ম এইসব দেখে অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ সিও তার এক্স গার্লফ্রেন্ড ছিল। এরপর সিও হাজুনকে বলে, আমি একটি উপন্যাস লিখেছিলাম আর আমি এই উপন্যাসের প্রধান চরিত্র সিওর শরীরে আটকা পড়ে গেছি, আর তুমি চলে এসেছো হাজুনের শরীরে। হয়তো বাস্তবে তুমি মারা গিয়েছো আর তারই শাস্তি আমি পাচ্ছি। হাজুন তার এসব কথা শুনে মনে করে সিওর মাথায় হয়তো কোনো সমস্যা হয়েছে, এজন্য তাকে জোর করে হসপিটালে নিয়ে যায় তার ব্রেন পরীক্ষা করার জন্য। সিও হাজুনকে বলতে থাকে, আমি ঠিক আছি, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো। সিও শুধু ভাবতে থাকে সে কিভাবে এই দুনিয়া থেকে বের হবে। এরপর অফিসে এসে সে সিওর কাজ করতে থাকে। সে হাজুন আর কিয়মকে খাবার বানিয়ে দেয় আর উপন্যাসের হিসেবে হাজুন ক্যান্টিনে খাবার খেতে শুরু করেছিল। এরপর কিয়ম তাকে ডেকে বলে, তুমি জেনে বুঝে কেন আমার সামনে আমার বসের সাথে ফ্লার্ট করছো, আমাকে জেলাস ফিল করানোর জন্য? তুমি একটা বিরক্তিকর জিনিস, সে কয়েকদিন তোমাকে ব্যবহার করেই ফেলে দিবে। কিন্তু সিও তার এইসব কথা শুনে রাগ না করে বলে, রাগলেও তোমাকে কত কিউট লাগে, কারণ তুমি আমার উপন্যাসের হাজুন, তুমি এই গল্পের হিরো হলে ভালো হতো। কিয়ম বলে, এর মানে তুমি আবারও আমার কাছে ফিরতে চাও? সিও তখন সম্মতি জানায়, কারণ তাকেই সে তার গল্পের হাজুন বানিয়েছিল। তখন কিয়ম বলে যে চুইনগামটা আমি ফেলে দেই সেটাকে আমি আর দ্বিতীয়বার মুখে নিই না। তুমি সেই জন যাকে প্রথমে আমি ব্যবহার করেছি আর এখন হাজুন ব্যবহার করছে। হাজুন সেখানে এসে কিয়মের এই কথা শুনে মারতে শুরু করে। সিও তাকে থামিয়ে দেয় আর কিয়মকে হাজুন বলে ডাকতে থাকে। তখন হাজুন তাকে বলে, আমি আসল হাজুন, আমি হলাম সেই জন যে তোমাকে ভালোবাসে, আর আমি হলাম সেই জন যাকে তুমি মন থেকে চাও। এরপর হাজুন তাকে সমুদ্র সৈকতে নিয়ে আসে। সিও তাকে বলে, একটি উপন্যাসের দুনিয়ায় চলে এসেছি, আর এটা বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে কিছু কথা বলতে চাই। সিও বলে, 1 মিনিটের মধ্যে আজকে রাত 12টায় আমি অফিসের ফ্রিজার রুমে আটকা পড়ে যাব, আর একমাত্র তুমিই পারবে আমাকে বাঁচাতে। হাজুন তাকে বিশ্বাস করতে না চাইলে সিও বলে, তুমি না এলে আমি মারা যাব। হাজুন বলে, এরকম কিছুই হবে না। তখন উপন্যাসের গল্প অনুযায়ী কিছুক্ষণ পরেই রাত 12টা শুরু হয়ে যায়। ফ্রিজার রুমের ঠান্ডা বাতাস সিও অনুভব করতে শুরু করে। সে হাজুনের থেকে তার স্যুটটা ধার চায়। হাজুন যখন সেটা খুলে তাকে দিতে যাবে তখনই সে দেখে সিও সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। হাজুন তাকে কোথাও খুঁজে না পেয়ে তাড়াতাড়ি অফিসের দিকে যেতে থাকে। এদিকে সিও ফ্রিজার রুমের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখন জায়নের তার সাইকো বাবার কথা মনে পড়ে, যে ছোটবেলায় তাকে অনেক নির্যাতন করত। এরপর সেখানে হাজুন এসে সিওকে বাঁচিয়ে নিয়ে যায়। হাজুন সিওর কথা বিশ্বাস করে আর বুঝতে পারে যে এই সব কিছু মিথ্যা। সে সিওকে বলে, আমি কি এখন থেকে তোমাকে লেখক বলে ডাকবো? সিও বলে, তাহলে তুমি আমার কথা বিশ্বাস করছো? হাজুন বলে, আমি একটি মিথ্যা জগতে রয়েছি, তুমি মিথ্যা, এমনকি আমার নিজেরও কোনো অস্তিত্ব নেই। এই বলে সে মন খারাপ করে চলে যায়। পরদিন সিও তার মন ভালো করার জন্য তাকে একটি জায়গায় নিয়ে যায়। তারা এখানে একসাথে অনেকটা সময় কাটায়। এরপর হাজুন তাকে অনেক কিছু শপিং করিয়ে দেয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে গিয়ে তাকে মজার মজার খাবার খাওয়ায়। তখন সিও আর হাজুন হাত ধরে হাঁটছিল, যেখানে সে জায়নের অর্থাৎ বাস্তবের জায়নের ছোটবেলা এবং তার বাবাকে দেখতে পায়, যেখানে জায়নের বাবা তাকে অনেক ভালোবাসতো। এই দৃশ্য নিজের চোখে দেখে জায়ন ইমোশনাল হয়ে যায়। এরপর হাজুন সিওকে বলে, সেদিনের ঘটনার জন্য সে কিয়মকে কাজ থেকে বের করে দিয়েছিল। সে যদি আগে জানতো যে এটা উপন্যাসের একটা দৃশ্য ছিল তাহলে সে এটা করতো না।
তখন জায়নের হঠাৎ একটা সিনের কথা মনে পড়ে আর তাকে বলে, আমরা প্রতিদিন একসাথে ঘুমাবো আর একসাথে জেগে উঠবো, আমরা কখনোই মরবো না। তুমি কি জানো না, প্রধান চরিত্র কখনো মরে না। হাজুন তাকে জড়িয়ে ধরে অফিসের উদ্দেশ্যে বের হয়। এদিকে তার এক্স বয়ফ্রেন্ড কিয়ম তাকে মেরে ফেলার জন্য তার দিকে গাড়ি নিয়ে যেতে থাকে, যেটা উপন্যাসের একটা দৃশ্য ছিল। হাজুন তখন গাড়িতে বসলে হঠাৎ সে আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে এখন উপন্যাসের একটি দৃশ্য শুরু হবে। তখন সে তাড়াতাড়ি এসে সিওকে বাঁচিয়ে নেয় এবং সে নিজে আহত হয়ে যায়। সিও তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এলে ডক্টর জানায় যে সে ঠিক আছে, তার মারাত্মক কোনো ক্ষতি হয়নি। সিও বুঝতে পারে না তার উপন্যাসের গল্প কিভাবে পাল্টে গেল। হাজুন কিছুটা সুস্থ হলে সিও দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে বলে, উপন্যাসের গল্প অনুযায়ী আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট কি করে হলো? হাজুন বলে, আমি এটা হতে দিতে পারিনি আর ভবিষ্যতেও এমনটা হতে দিব না, কারণ তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তোমাকে হারিয়ে ফেললে আমার কোনো অস্তিত্ব থাকবে না। সে সিওর হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি সিও। সিও তখন অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে একটি কিস করে দেয় আর বলে, এটা হলো সেই কিস যেটা আমি গল্পে লিখিনি, কিন্তু তারপরও আমি নিজেকে আটকাতে পারিনি। তখন হাজুনও তাকে কিস করলে সেখানে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়, যেটা উপন্যাসের লেখার বাইরে ছিল। আর তখনই রিয়েল টাইমের জায়নের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে হসপিটালের একটি ভিআইপি রুমে রয়েছে এবং সে তার উপন্যাসের জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। অর্থাৎ এতক্ষণ তোমরা যা যা দেখলে এই সব কিছু জায়ন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। তখনই সে নিচে গিয়োকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো মারা যাওনি? অর্থাৎ সেদিন সে গিয়োর অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দৃশ্য দেখেই অজ্ঞান হয়ে উপন্যাসের জগতে চলে গিয়েছিল এবং সে মনে করেছিল গিয়ো হয়তো মারা গিয়েছে, কিন্তু গিয়ো সেদিন সামান্য একটুর জন্য বেঁচে গিয়েছিল আর গিয়োই তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে এসেছিল। জায়ন গিয়োকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় আর তাকে দেখে স্মাইল করে। আর এখান থেকেই তাদের বাস্তব জীবনের প্রেমের গল্প শুরু হয় এবং তাদের বাস্তবের প্রেমের পরিণতি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই নো গেইন নো লাভ ড্রামাটি দেখতে হবে, যেটার এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা আই বাটনে দেওয়া থাকবে। এই ড্রামাটি হলো নো গেইন নো লাভের একটি সাব ড্রামা। নো গেইন নো লাভ ড্রামাটার মধ্যে জায়ন এবং গিয়ো হলো সেকেন্ড লিড ক্যারেক্টার। তবে ওই ড্রামাটিতে তাদের জুটিটা আমাদের কাছে এত ভালো লেগেছিল যে আমরা ঠিক করেছিলাম ওই ড্রামা থেকেই তাদের গল্পটি আলাদাভাবে এক্সপ্লেন করব। কিন্তু যখন আমরা দেখলাম নো গেইন নো লাভ ড্রামা রিলেটেড বাট শুধু তাদের দুজনকে নিয়ে আলাদাভাবে একটি সিরিজ বানানো হয়েছে, তখন আমাদের জন্য কাজটা আরো সহজ হয়ে যায়। আর এর জন্য তাদের বাস্তবের অসাধারণ প্রেমের গল্পটি দেখতে চাইলে নো গেইন নো লাভ ড্রামাটাও দেখতে হবে পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।